ওয়েলকাম টু গাজল সিভিল সার্ভিস একাডেমি। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের ভারতের ভূপ্রকৃতি থেকে 60টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন আলোচনা করছি। তোমরা যারা এসএলএসটি জিওগ্রাফির জন্য প্রিপারেশন নিচ্ছ, এই ভিডিওটি কিন্তু অবশ্যই তাদের জন্য। তোমাদেরকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই মন দিয়ে দেখো। তো এর আগে 2016 সালে যখন এসএলএসটি পরীক্ষা হয়েছিল, তখন ভারতের ভূগোল থেকে মোট 8টা কিন্তু প্রশ্ন এসেছিল। তার মধ্যে ভারতের যে রিলিফ ফিচার বা ভূপ্রকৃতি, সেখান থেকে কিন্তু 3টা প্রশ্ন এসেছিল। আর ভারতের ভূগোলের যতগুলো চ্যাপ্টার আছে তার মধ্যে প্রধান চ্যাপ্টার হচ্ছে দুটো, একটা হচ্ছে ভারতের ভূপ্রকৃতি বা ফিজিওগ্রাফিক ডিভিশন, আর একটা হচ্ছে ভারতের নদ নদী বা রিভার সিস্টেম বা ড্রেনেজ সিস্টেম। তো এই দুটো চ্যাপ্টারকেই তোমাদের ভালো করে পড়তে হবে এবং বাদবাকি চ্যাপ্টারগুলোও পড়তে হবে, কিন্তু বেশি প্রশ্ন সলভ করতে হবে ভারতের ভূপ্রকৃতি থেকে এবং ভারতের নদ নদী থেকে। এটা আমাদের হচ্ছে পার্ট 1 ভিডিও। এখানে থাকছে 60টা কোশ্চেন বা 60টি প্রশ্ন। এরপরে আমি পার্ট 2 এবং পার্ট 3-র মাধ্যমে বাদবাকি কিন্তু আরও 120টা প্রশ্ন এই ইউনিট থেকে বা এই চ্যাপ্টারটি থেকে তোমাদের সামনে তুলে ধরবো। এছাড়া যে কোনো ধরনের কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু ভারতের ভূগোল থেকে প্রশ্ন থাকেই। তাই তাদেরকেও বলবো, যারা WBCS, পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস বা সেন্ট্রালের বিভিন্ন পরীক্ষার জন্য তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, এই ভিডিওতে কিন্তু তাদের জন্য সমান উপযোগী হবে। তোমাদের সবাইকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মন দিয়ে দেখবে। দেখো, প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে ভারতের বৃহত্তম ভূপ্রাকৃতিক বিভাগ। মনে রাখবে, ভারতের ভূতাত্ত্বিক গঠন এবং বিভিন্ন বৈশিষ্ট্য অনুসারে টোটাল ভারতবর্ষকে মোট 5টি বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। তাহলে কয়টা ফিজিওগ্রাফিক ডিভিশন আছে? মোট 5টা ফিজিওগ্রাফিক বা 5টা ভূপ্রাকৃতিক বিভাগ আছে। তার মধ্যে প্রথম যে বিভাগটা সেটা হচ্ছে একটা উত্তরে পার্বত্য অঞ্চল, একটা বৃহৎ সমভূমি অঞ্চল, একটা উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, আর একটা হচ্ছে উপকূলীয় সমভূমি অঞ্চল। আর 5 নম্বর যেটা আছে, 5 নম্বরটা হচ্ছে দ্বীপ অঞ্চল। ঠিক আছে? তাহলে ভারতের মোট যতগুলো ভাগ আছে, তাহলে ভূপ্রাকৃতিক যে বিভাগটা আছে সেটা কটা? সেটা হচ্ছে 5টা। কি কি? এই 5টা হচ্ছে ভাগ। তো এর মধ্যে সবচেয়ে বড় বিভাগটা কিন্তু হবে সেই উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। ঠিক আছে? তো টোটাল ভারতবর্ষের যতটা এরিয়া, তার প্রায় অর্ধেকটা কিন্তু এই উপদ্বীপীয় মালভূমির অংশ। তো ভারতের মাঝখান দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে, সেই কর্কটক্রান্তি রেখার ঠিক দক্ষিণের যে অংশটা সেটা হচ্ছে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। ঠিক আছে? এই উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের আয়তন প্রায় 16 লক্ষ বর্গ কিলোমিটার। অর্থাৎ টোটাল ভারতবর্ষের যতটা আয়তন, ঠিক তার অর্ধেক কিন্তু আমাদের উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। আর এই উপদ্বীপীয় মালভূমি অঞ্চল কিন্তু একটা সম্পূর্ণ উল্টানো ত্রিভুজের মতো আকৃতি। ওকে? আর এই উপদ্বীপীয় মালভূমি অঞ্চল 3 দিক কিন্তু সমুদ্র দিয়ে ঘেরা। এটা আছে আরব সাগর, এদিকে আছে বঙ্গোপসাগর, আর তার দক্ষিণে কি আছে? ভারত মহাসাগর। এটাই হচ্ছে আমাদের উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। এই উপদ্বীপীয় মালভূমি অঞ্চল ব্যাসল্ট, গ্রানাইট এবং নিজ শিলা দিয়ে কিন্তু তৈরি, এবং এটা কিন্তু ভারতের গন্ডোয়ানা ল্যান্ড যে ছিল, সেই গন্ডোয়ানা ল্যান্ড শিল্ডেরই কিন্তু অন্তর্গত এই উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। ঠিক আছে? তাহলে 1 নম্বর উত্তর কী হলো? সি, উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। 2 নম্বর প্রশ্ন আছে, দেখো, দলমা পাহাড় ভারতের কোন রাজ্যে অবস্থিত? ঠিক আছে? দলমা পাহাড় ভারতের কিন্তু ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। এই ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত দলমা পাহাড় কিন্তু একটা প্রাকৃতিক বৈচিত্র্যপূর্ণ অঞ্চল, এবং এখানে মানুষ কিন্তু পর্যটকরা এসে ভিড় করে, এবং এটা একটা শান্ত পরিবেশ। তার সাথে সাথে দলমা পাহাড় কিন্তু একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিজ বটে। ঠিক আছে? এটা তাহলে কোথায় অবস্থিত? ঝাড়খণ্ড। আর ঝাড়খণ্ড রাজ্যে কিন্তু একটাই ন্যাশনাল পার্ক আছে, সেটা হচ্ছে বেতলা। তার ঝাড়খণ্ড রাজ্যে যে ন্যাশনাল পার্কটা আছে সেটার নাম কি? বেতলা। আচ্ছা, উড়িষ্যা রাজ্যে কিন্তু দুটো ন্যাশনাল পার্ক আছে, একটা হচ্ছে শিমলিপাল আর একটা হচ্ছে ভিতরকানিকা। আর এই ভিতরকনিকা ন্যাশনাল পার্কের কিন্তু সমুদ্রের যে তীরটা আছে, সেই তীরবর্তী অঞ্চলে গহিরমাট্টি বলে একটা জায়গা আছে, সেখানে কিন্তু অলিভ রিডলে টার্টল এর জন্য বিখ্যাত। অর্থাৎ কচ্ছপ, এক প্রকার কচ্ছপ আছে যেটাকে বলা হয় অলিভ রিডলে কচ্ছপ বা অলিভ রিডলে টার্টল। এটার জন্য বিখ্যাত কি না? ভিতরকনিকার গহিরমাট্টি যে বিচটা আছে সমুদ্রের তীরবর্তী অঞ্চল, সেটা। ঠিক আছে? তাহলে উড়িষ্যাতে মোট কতগুলো ন্যাশনাল পার্ক আছে? দুটো, একটা শিমলিপাল আর একটা হচ্ছে ভিতরকনিকা ন্যাশনাল পার্ক। আচ্ছা, বিহার রাজ্যে কিন্তু একটা ন্যাশনাল পার্ক আছে, সেটা হচ্ছে বাল্মীকি। এবং তার সাথে সাথে আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, বিহার এবং ঝাড়খণ্ড দুটো কিন্তু আগে একটাই স্টেট ছিল, তার নাম ছিল হচ্ছে বিহার। এবং 2000 সালে বিহার রাজ্য থেকে কিন্তু ঝাড়খণ্ডটা আলাদা হয়ে যায়। ঠিক আছে? তাহলে ঝাড়খণ্ড রাজ্যের সৃষ্টি হয় কত সালে? 2000 সালে এবং নভেম্বরের 15 তারিখে। ওকে? তাহলে এটার উত্তর কী হলো? সি, ঝাড়খণ্ড। প্রশ্ন আছে, দেখো, সহ্যাদ্রি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? ঠিক আছে? তো আমাদের ভারতের ম্যাপের ক্ষেত্রে দেখবে এই বরাবর একটা পশ্চিম ঘাট পর্বত আছে, এই পশ্চিম ঘাট পর্বতকেই
মহারাষ্ট্রে বলা হয় সহ্যাদ্রি পর্বত। ঠিক আছে, এই সহ্যাদ্রি পর্বতের সর্বোচ্চ যে শৃঙ্গটা সেটা কিন্তু আনাইমালাই পর্বতের আনাইমুদি। ঠিক আছে, তা এটার উত্তর কী হবে? আনাইমালাই পর্বতের কিন্তু আনাইমুদি। এবং এর উচ্চতা কত? এর উচ্চতা 2695 মিটার হচ্ছে এর উচ্চতা। ঠিক আছে, তাহলে আনাইমালাই পর্বতের যে আনাইমুদি সেটা সহ্যাদ্রি পর্বত তথা সমগ্র দক্ষিণ ভারতের কিন্তু সর্বোচ্চ শৃঙ্গ। এর উচ্চতা কত? 2695 মিটার। ঠিক আছে, আচ্ছা 4 নম্বর প্রশ্ন দেখো, বলছে মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? ঠিক আছে, তো মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু শিলং। ওকে, তো মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এটার উত্তর হবে শিলং। ঠিক আছে, দেখো 5 নম্বর যে প্রশ্নটা আছে, বলছে ভারতের প্রাচীনতম ক্ষয়জাত পর্বত কোনটা? ঠিক আছে, ক্ষয়জাত পর্বত কাকে বলে? উচ্চ মালভূমি হতে পারে, উচ্চভূমি হতে পারে, বা ভঙ্গিল পর্বত হতে পারে, বা আগ্নেয় পর্বত হতে পারে। বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা যখন ক্ষয় পেয়ে পেয়ে নিচু হয়ে যায় তখন সেটা বলা হয় ক্ষয়জাত পর্বত। তো ভারতের বেস্ট ক্ষয়জাত পর্বতের উদাহরণ হচ্ছে আরাবল্লী। আর ভারতের বলছে প্রাচীনতম ক্ষয়জাত পর্বত, এটা উত্তর কী হবে? আরাবল্লী। তবে আরাবল্লী কিন্তু গঠনগতভাবে ভঙ্গিল পর্বত। ভারত তথা গোটা পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোনটা? সেটা কিন্তু হবে আরাবল্লী পর্বত। ওকে, আচ্ছা পশ্চিমঘাট পর্বত কি? পশ্চিমঘাট পর্বত কিন্তু একটা তীর্যক স্তূপ পর্বতের উদাহরণ। ঠিক আছে, এটা কোথায় আছে? ভারতের পশ্চিম উপকূল বরাবর কিন্তু এই পশ্চিমঘাট পর্বতটা আছে। এটা তাহলে কোন ধরনের পর্বত? স্তূপ পর্বত। বাট সেটা কোন ধরনের স্তূপ পর্বত? তীর্যক স্তূপ পর্বতের উদাহরণ। আচ্ছা নীলগিরি, নীলগিরি কোথায় আছে? ভারতের দক্ষিণে নীলগিরি পর্বত আছে। আর এই নীলগিরি পর্বতেই কিন্তু পূর্বঘাট পর্বত আর এদিক থেকে পশ্চিমঘাট পর্বত দুটো পর্বত এসে মিলিত হয়েছে, অর্থাৎ জাংশন পয়েন্ট। তাহলে পূর্বঘাট আর পশ্চিমঘাট পর্বতের জাংশন পয়েন্টটা কোথায় আছে? নীলগিরি পর্বত আছে। আর এই নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কিন্তু দোদাবেতা। আর এই নীলগিরি পর্বতকে নীলগিরি কেন বলা হয়? নীল কালারটা কেন বলা হচ্ছে? তো এখানে কিন্তু 12 বছর পর পর একটা গাছ আছে, সেই গাছে কিন্তু ফুল ফোটে এবং নীল বর্ণের সেটা, এবং দূর থেকে দেখে সম্পূর্ণ পাহাড়টাকে নীল কালার দেখায় বা ব্লু কালার দেখায়। তো এই জন্য এটাকে কিন্তু বলা হয় নীলগিরি। ওকে, আচ্ছা জাসকার পর্বতটা কি? জাসকার পর্বতটা কিন্তু ট্রান্স হিমালয়ের একটা অংশ। ট্রান্স হিমালয়ে মেনলি 3টা পর্বত আছে, কারাকোরাম, লাদাখ এবং তারপর আছে জাসকার। ঠিক আছে, তাহলে কারাকোরাম, লাদাখ এবং জাসকার, এই লাদাখ আর জাসকার পর্বতের মাঝ দিয়ে কিন্তু একটা নদী প্রবাহিত হয়েছে, সেটাকে বলা হয় সিন্ধু নদী। ওকে, আচ্ছা এটার উত্তর কী হলো তাহলে? ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত বা প্রাচীনতম ক্ষয়জাত পর্বত, উত্তর হলো সি আরাবল্লী। ওকে, আর আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কিন্তু গুরু শিখর। ওকে, 6 নম্বর প্রশ্ন আছে দেখো, বলছে খারদুংলা গিরিপথ যুক্ত করেছে, বলছে লে থেকে চুম্বির মধ্যে, না লে এবং সিয়াচেনের মধ্যে, না উত্তরাখণ্ড তিব্বতের মধ্যে, না কাশ্মীর উপত্যকা এবং কার্গিলের মধ্যে। এটার উত্তর কিন্তু হবে লে এবং সিয়াচেনের মধ্যে। তো লে এবং সিয়াচেনের মধ্যে একটা তাহলে গিরিপথ আছে, সেই গিরিপথটার নাম কি? খারদুংলা গিরিপথ। এটাকে কিন্তু মনে রাখবে। তোমাদের আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, আমাদের গাজল সিভিল সার্ভিস একাডেমিতে এসএলএসটি জিওগ্রাফির জন্য কিন্তু অনলাইন মক টেস্ট ব্যাচ শুরু করেছে। তোমরা কেউ যদি এই অনলাইন মক টেস্ট ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তাহলে নিচে দেওয়া নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করবে। আমাদের এটা হচ্ছে জুলাই মাস চলছে, জুলাই মাসে আমরা যে শিডিউলটা করেছি, জুলাই মাসের শিডিউলে মোট ওশিনোগ্রাফি সম্পূর্ণ অধ্যায়টা মক টেস্ট হবে, ক্লাইমেটোলজি সম্পূর্ণ হবে এবং ইন্ডিয়ান জিওগ্রাফির সম্পূর্ণ পার্টটার উপর কিন্তু মক টেস্ট হবে, এবং তার সাথে সাথে প্র্যাকটিক্যাল জিওগ্রাফির 2টো ইউনিট বা 2টো চ্যাপ্টার কিন্তু আমাদের মক টেস্টে থাকছে। এই জুলাই মাসে মোট 11টা মক টেস্ট হচ্ছে এবং 11টা মক টেস্টের মাধ্যমে এই চ্যাপ্টারগুলোকে কিন্তু কভার করানো হবে। তোমরা কেউ যদি অ্যাডমিশন নিতে চাও এই মক টেস্ট ব্যাচে তাহলে নিচে দেওয়া নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করবে। ঠিক আছে, 7 নম্বর প্রশ্ন আছে দেখো, বলছে দমন থেকে গোয়া পর্যন্ত বিস্তৃত কোন উপকূলীয় সমভূমি? ঠিক আছে, দমন থেকে গোয়া পর্যন্ত মনে রাখবে কোঙ্কণ উপকূল। তাহলে দমন থেকে গোয়া এটা কোন উপকূল আছে? কোঙ্কণ উপকূল আছে। আচ্ছা কেরালাতে যেটা আছে সেটা হচ্ছে কেরালা উপকূল। আচ্ছা উৎকল উপকূলটা বলে দেই, উড়িষ্যা উপকূলটাকেই বলা হয় উৎকল উপকূল। ঠিক আছে, আচ্ছা এরপর আছে দেখো গুজরাটে গুজরাট উপকূল আছে। আচ্ছা 8 নম্বর প্রশ্ন, অরুণাচল প্রদেশে কোন গিরিপথ আছে? এখানে দেখো যেটা বলেছে বুমলা, এটা কিন্তু অরুণাচল প্রদেশে আছে। আচ্ছা জেলেপলা আর হচ্ছে নাথুলা, এই দুটো মনে রাখবা, জেলেপলা প্লাস নাথুলা এই দুটো কিন্তু সিকিমে আছে। তাহলে সিকিমে কোন গিরিপথ আছে? সিকিমে? তাহলে কী হবে? জেলেপলা আর হচ্ছে নাথুলা। ওকে, বুমলা কোথায় আছে? অরুণাচল প্রদেশে। আচ্ছা জম্মু কাশ্মীর আছে বুর্জিলা, তাহলে বুর্জিলা কোথায় আছে? জম্মু অ্যান্ড কাশ্মীরে কিন্তু এই বুর্জিলা গিরিপথটা আছে। আর নাথুলা জেলেপলা কোথায় হলো? না সিকিমে হলো। এইভাবে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে, জাস্ট নাম দিয়ে দিবে এবং বলবে এটা কোন রাজ্যে আছে, বা এর থেকে যদি একটু টাফ প্রশ্ন দেয় তাহলে কিন্তু বলবে যে এই গিরিপথটা কোন দুটো জায়গার মধ্যে কানেকশন করেছে, সেইভাবে কিন্তু প্রশ্নগুলো আসবে। আচ্ছা 9 নম্বর প্রশ্ন আছে দেখো,
বলছে মালভূমি গারো রাজমহল ফাঁকের দ্বারা ভারতের মূল উপদ্বীপীয় মালভূমিকে পৃথক করেছে। এখানে হচ্ছে ডট ডট হতো, তার মানে ডট ডট বা ড্যাশ, তাহলে এখানে ড্যাশ মালভূমি গারো রাজমহল পাহাড় এবং ভারতের মূল উপদ্বীপীয় যে মালভূমিটা সেটাকে পৃথক করেছে। তাহলে কোন মালভূমি হবে? এটা কিন্তু উত্তর হবে মেঘালয়। তাহলে মেঘালয় মালভূমির সাথে এদিকে হচ্ছে উপদ্বীপীয় ভারত আছে, আর এদিকে গারো রাজমহল পাহাড় আছে, ঠিক আছে। তাহলে এদিকে হচ্ছে উপদ্বীপীয় ভারত আর এদিকে আছে গারো রাজমহল পাহাড়, এখানে কি আছে? মেঘালয় মালভূমিটা আছে। তাহলে এই দুটোর মধ্যে কি হবে উত্তর? মেঘালয় মালভূমি হবে। ওকে, আচ্ছা, মারোয়ার সমভূমি কোথায় অবস্থিত? মনে রাখবে মারোয়ার সমভূমি, ওখানে মারোয়ারি উপজাতি বসবাস করে বা প্রজাতির লোক বসবাস করে। রাজস্থান, উত্তর হবে রাজস্থান, ঠিক আছে। তাহলে রাজস্থানে কিন্তু মারোয়ার সমভূমি অবস্থিত বা মারোয়ার সমভূমিটা অবস্থিত। উত্তর কী হবে? এ, রাজস্থান, ঠিক আছে। দেখো 11 নম্বর যে প্রশ্নটা দিয়েছে, বলছে জজিলা পাস ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো জজিলা এটা কিন্তু আছে জম্মু এবং কাশ্মীরে। সিকিমে আছে কি কি বললাম? জেলেপলা, নাথুলা, ঠিক আছে। শিবকিলা গিরিপথ কোথায় আছে? হিমাচল প্রদেশের। বুমলা গিরিপথ কোথায় আছে? সেটা কিন্তু অরুণাচল প্রদেশ হবে। আর শিবকিলাটা কোথায় হবে? হিমাচল প্রদেশে হবে। 12 নম্বর যে প্রশ্নটা আছে, নিম্নের কোন হিমবাহ নুব্রা উপত্যকায় অবস্থিত? ঠিক আছে, তো নুব্রা উপত্যকায় এখানকার মধ্যে মনে রাখবা সিয়াচেন হিমবাহটা কিন্তু নুব্রা উপত্যকায় অবস্থিত, এবং বাল্টোরা, সিয়াচেন, ঠিক আছে, তারপর তোমার হচ্ছে ফেটচেঙ্কো, এগুলো কিন্তু প্রত্যেকটা হিমবাহ এবং প্রত্যেকটা কিন্তু কারাকোরাম পর্বত শ্রেণীতে অবস্থিত। তাহলে এটার উত্তর কী হলো? সিয়াচেন। 13 নম্বর যে প্রশ্ন আছে, দেখো শিলং শহর অবস্থিত, ঠিক আছে, মনে রাখবে শিলং শহরটা কিন্তু খাসি পর্বতে অবস্থিত। শিলং শহরটা কোথায় আছে? খাসি পর্বতে। তো ওই দিক উত্তর পূর্ব ভারতে কিন্তু 3টা পর্বত আছে, গারো, খাসি, জয়ন্তিয়া। গারো, ঠিক আছে, তারপর খাসি, তারপর হচ্ছে কি জয়ন্তিয়া। তাহলে এটা গারো, খাসি, জয়ন্তিয়া, এই 3টা পাহাড় বা পর্বতের মধ্যে শিলং শহরটা কোথায় আছে? খাসি পর্বতে কিন্তু শিলং শহরটা অবস্থিত। এটাও কিন্তু প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে, মনে রাখবে। তাহলে কি শিলং শহরটা কোথায় অবস্থিত? না, খাসি পর্বতে অবস্থিত। 14 নম্বর প্রশ্ন আছে, দেখো মানস সরোবর অবস্থিত কোথায়? দেখো মানস সরোবর এমন একটা জায়গা, মানস সরোবর থেকে কিন্তু 3টা নদী তৈরি হয়ে 3 দিকে প্রবাহিত হয়েছে। একটা এইভাবে প্রবাহিত হয়েছে, সেটাকে বলা হয় ইন্দাস রিভার, ঠিক আছে। একটা এইভাবে প্রবাহিত হয়েছে, সেটাকে বলা হয় সুতলেজ রিভার বা শতদ্রু নদী, যেটাকে বলছি আমরা সুতলেজ রিভার। আর একটা এইভাবে প্রবাহিত হয়েছে, সেটাকে আমরা বলছি ব্রহ্মপুত্র নদী, ঠিক আছে। এবং ব্রহ্মপুত্র নদী তিব্বতে কী নামে পরিচিত? সাংপো নামে পরিচিত, ঠিক আছে। তাহলে এই যে 3টা নদী, ব্রহ্মপুত্র নদী, সিন্ধু নদী এবং শতদ্রু নদী, এই 3টা নদী তৈরি হয়েছে কোথায়? মানস সরোবর থেকে। তো মানস সরোবরটা কোথায় অবস্থিত? সেটা কিন্তু কৈলাস পর্বত শ্রেণীতে অবস্থিত, ঠিক আছে। আচ্ছা, 15 নম্বর প্রশ্ন দেখো, বলছে লাক্ষা দ্বীপপুঞ্জ কোন ধরনের দ্বীপপুঞ্জ? লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপ এই দুটো কিন্তু প্রবাল দ্বীপের উদাহরণ, কিন্তু মরিশাস দ্বীপপুঞ্জ কিন্তু আগ্নেয় দ্বীপ, এটাকে কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপ এই দুটো হচ্ছে প্রবাল দ্বীপ বা প্রবাল কিট দিয়ে তৈরি, বাট যদি বলে মরিশাস দ্বীপটা কি, ওটা কিন্তু একটা আগ্নেয় দ্বীপের উদাহরণ, পরীক্ষাতে কিন্তু আসতে পারে তোমাদের। 16 নম্বর যে প্রশ্নটা আছে, দেখো বলছে ভারতের উচ্চ গাঙ্গেয় সমভূমির ভূর কি? তাহলে ভারতবর্ষের যে উচ্চ গাঙ্গেয় সমভূমি আছে, সেই সমভূমির ধারে কিন্তু এক ধরনের দৃশ্যমান বালিয়ারি দেখা যায়, সেই দৃশ্যমান বালিয়ারিগুলোকেই বলা হয় ভূর। তাহলে এটার উত্তর হবে এ, বায়ু প্রবাহ দ্বারা সঞ্চিত বালির একটা তরঙ্গায়িত ভূমি। সেটা কোথায় দেখা যায়? মেনলি উচ্চ গাঙ্গেয় সমভূমিতে দেখা যায়, সেটাকে কি বলা হবে? সেটাকে বলা হয় ভূর বলা হয়। ওকে, আর গাঙ্গেয় সমভূমি যেটা পুরাতন পলিকে বলা হয় ভাঙ্গর বা ভাঙ্গার, ঠিক আছে, এটাকে কি বলা হয়? ভাঙ্গার। আর যেটা হচ্ছে নতুন পলিকে কি বলা হয়? খাদার। এটাও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে যে গাঙ্গেয় সমভূমির নতুন পলিকে কি বলা হয়? খাদার বলা হয়। আর প্রাচীন পলি বা পুরাতন পলিকে কি বলা হয়? ভাঙ্গর বা ভাঙ্গার বলা হয়। আর এই যে যেটা খাদার, এই খাদারটা কিন্তু আবার ফের পাঞ্জাবে গিয়ে বেট নামে পরিচিত, ঠিক আছে। এবং পাঞ্জাবে পুরাতন পলিটা কিন্তু ধায়া নামে পরিচিত। এইভাবে প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের আসতে পারে। 17 নম্বর, একটি সংকীর্ণ ফালি যখন দুটি বৃহৎ ভূভাগকে যুক্ত করে তখন তাকে কি বলা হয়? সংকীর্ণ ফালি যখন দুটো বৃহৎ ভূভাগকে যুক্ত করবে তখন সেটাকে বলা হয় ইস্থুমাস। সেটাকে তখন কি বলা হয়? ইস্থুমাস বলা হয় এটাই। ওকে, এটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরো এইদিকে আছে উত্তর আমেরিকা, এদিকে আছে দক্ষিণ আমেরিকা, মাঝখানে কি পানামা ক্যানেল আছে না? ওই পানামা ক্যানেলটা কিন্তু একটা ইস্থুমাসের উদাহরণ। তাহলে পানামা ক্যানেলটা কি? একটা জলভাগ। তাহলে সংকীর্ণ একটা জলভাগ যখন দুটো বৃহৎ ভূখণ্ডকে যুক্ত করবে, তাহলে এদিকে আছে উত্তর আমেরিকা মহাদেশ, এদিকে আছে দক্ষিণ আমেরিকা মহাদেশ, এর মাঝে সংকীর্ণ একটা জলভাগ আছে পানামা খাল বা পানামা ক্যানেল, ওটাকে কিন্তু আমরা কি বলবো? ইস্থুমাস বলবো। এর সাথে সাথে মনে রাখবে প্রণালীটা কি, সেটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে। তাহলে একটা হচ্ছে ইস্থুমাস আর একটা হচ্ছে প্রণালী। যেমন পক প্রণালীটা দিয়ে উদাহরণ মনে রাখবে, তাহলেই হবে। পক প্রণালীটা হচ্ছে, ধরো ভারতের ম্যাপের ক্ষেত্রে
এরকম ভারত আছে, আর এখানে কি আছে না শ্রীলঙ্কা আছে। এদিকে যেটা আছে বঙ্গোপসাগর, এদিকে যেটা আছে সেটা হচ্ছে আরব সাগর, আর দক্ষিণ দিকে আছে তোমার হচ্ছে ভারত মহাসাগর, তাই না? তাহলে এইখানে যে যে সংকীর্ণ যে জলরাশিটা, এই সংকীর্ণ জলরাশিটাকে বলা হয় পক প্রণালী। এই প্রণালীর কাজ কি? প্রণালী হচ্ছে দুটো এই সাইডে বৃহৎ জলভাগ আছে এবং এই সাইডে বৃহৎ জলভাগ আছে, তাহলে দুটো বৃহৎ জলভাগকে যখন একটা সংকীর্ণ জলভাগ কানেকশন করবে বা যুক্ত করবে সেটাকে বলা হয় প্রণালী। তাহলে পক প্রণালী কার কার? ওটা একটা জলভাগ কিন্তু যুক্ত করছে দুটো বৃহৎ জলভাগকে, সেটাকে বলা হয় প্রণালী। এটাকেও কিন্তু মাথায় তোমরা রেখো। 18 নম্বর প্রশ্ন আছে, দেখো হিমালয়ের কোন শৃঙ্গটি সাগর মাথা নামে পরিচিত? তো হিমালয়ের কিন্তু মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্টে কিন্তু সবসময়ই বরফ জমে থাকে, তাই এটাকে বলা হয় সাগর মাথা। আর হিমালয় পর্বত কি না, হিমালয় পর্বত কিন্তু অর্ধচন্দ্রাকৃতি একটা কতগুলো সমান্তরাল পর্বত শ্রেণীর সমষ্টি, তাই না? তো এটার তিন দিকে কি আছে? নাঙ্গা পর্বত, আর পূর্ব দিকে কি আছে? এটা হচ্ছে নামচা বারোয়া। এখান থেকে কিন্তু প্রায় 2400 কিলোমিটার, 2400 কিলোমিটার দীর্ঘ কতগুলো সমান্তরাল পর্বত শ্রেণীর সমষ্টি হচ্ছে হিমালয়। তো এখানে যেটা প্রশ্ন দিচ্ছে কোন শৃঙ্গটি সাগর মাথা নামে পরিচিত, তাহলে হবে উত্তর হবে মাউন্ট এভারেস্ট। ওকে, আচ্ছা কাঞ্চনজঙ্ঘাটা কি? মনে রাখবে ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এটা কোথায় অবস্থিত? সিকিমে। আর যদি বলে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, তাহলে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কিন্তু হবে মাউন্ট এভারেস্ট। এর উচ্চতা কত? 8848 মিটার। এটা একটু উচ্চতা বেড়েছে, কোথায় কোথায় 8048.84 মিটার কিন্তু বলছে, ঠিক আছে। আবার চীনরা হিসাব করেছে যে না হিমালয়ের মাউন্ট এভারেস্টের উচ্চতা 8850 মিটার, ঠিক আছে। এটা কিন্তু পরীক্ষাতে আসতে পারে। এবং যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, তাহলে সেটা কিন্তু উত্তর হবে K2। তাহলে K2 বা গডউইন অস্টিন এটা হচ্ছে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। এর উচ্চতা কত? 8611 মিটার, ঠিক আছে। এটা কোথায় আছে? এটা কিন্তু ফের হিমালয়ে নাই, এটা হচ্ছে কারাকোরাম পর্বতে আছে। আর কারাকোরাম পর্বত কিন্তু হিমালয়ের মতোই একটা আলাদা পর্বত শ্রেণী, ঠিক আছে। সেটা বর্তমানে লাদাখে অবস্থিত। ওকে, এবং এই K2 শৃঙ্গটা কিন্তু বর্তমানে পাকিস্তান অকুপাইড যে কাশ্মীর, যেটাকে আমরা POK বলে থাকি, সেই POKের মধ্যে কিন্তু এই K2টা আছে, ঠিক আছে। কিন্তু তবুও যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, তাহলে উত্তর হবে K2 বা গডউইন অস্টিন। আচ্ছা K2, এটাকে K2 কেন বললো? এখানে দুটো কে আছে, মানে হচ্ছে কিং অফ কারাকোরাম, তাই এটাকে বলা হয় K2, ঠিক আছে। দেখো 19 নম্বর যে প্রশ্নটা আছে বলছে ভারতীয় উপদ্বীপের মধ্য ভারতের উচ্চভূমি গঠিত হয়েছে। তাহলে ভারতীয় উপদ্বীপের মধ্য ভারতের যে উচ্চভূমি সেটা কোন শিলা দিয়ে তৈরি হয়েছে? এটার উত্তর হবে আগ্নেয় ও পাললিক শিলা। এখানে তাহলে কী শিলা আছে? আগ্নেয় শিলা আছে, মানে ব্যাসল্ট আছে, তার গ্রানাইট আছে, তার সাথে সাথে কি আছে না পাললিক শিলাও কিন্তু এখানে অবস্থান করছে। 20 নম্বর প্রশ্ন আছে, দেখো পালঘাট নিম্নের কোন দুটি স্থানের মধ্যে যুক্ত করেছে বা কোন দুটো রাজ্যকে যুক্ত করেছে? মনে রাখবে তিনটা ঘাটের কথা ভালো মতো মনে রাখবে, ঠিক আছে। একটা হচ্ছে ভোরঘাট, একটা হচ্ছে থলঘাট, আর একটা হচ্ছে গিয়ে পালঘাট, ঠিক আছে। এই তিনটা ঘাটই কিন্তু কোথায় আছে না পশ্চিম ঘাট পর্বতে আছে। এই ভোরঘাট আর থলঘাট দুটোই কোথায় যাওয়া যায়? মুম্বাইতে যাওয়া যায়, মুম্বাইতে যাওয়ার একটা রাস্তা। এটাও মুম্বাইতে যাবে, এটাও কিন্তু মুম্বাইতে যাবে, কিন্তু কোন জায়গা থেকে যাবে? ঠিক আছে, পুনে বা পুনা থেকে যেটা যাচ্ছে মুম্বাইতে সেটা হচ্ছে ভোরঘাট, ঠিক আছে। আর নাসিক থেকে যেটা মুম্বাইতে যাচ্ছে যে রাস্তাটা সেটাকে বলছে থলঘাট, ঠিক আছে। আর এখানে যেটা পালঘাট, এখানে যেটা প্রশ্ন দিয়েছে পালঘাট নিম্নের কোন দুটো রাজ্যের মধ্যে যোগাযোগ করেছে, তাহলে এটার উত্তর হবে কেরালা এবং তামিলনাড়ু। মানে তামিলনাড়ু থেকে কেরালা যাওয়ার একটা ফাঁক বা একটা রাস্তা, সেটাকে কি বলা হয় না পালঘাট বলা হয়। তাহলে এটার উত্তর কী হবে? সি পালঘাট। 21 নম্বর দেখো পক প্রণালী বিস্তার লাভ করেছে, একটু আগেই বললাম। তাহলে পক প্রণালী এমন একটা প্রণালী যেটা বৃহৎ দুটো জলভাগকে যুক্ত করেছে। তাহলে এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে কিন্তু বঙ্গোপসাগর এবং ওই সাইড আছে মান্নান প্রণালী বা তোমার হচ্ছে আরব সাগর। এই দুটোর মধ্যে কিন্তু এই পক প্রণালীটা বিস্তার লাভ করেছে, ঠিক আছে। 22 নম্বর প্রশ্ন আছে, দেখো কেরালাতে নিম্নের কোন উপকূল অবস্থিত? ঠিক আছে, কেরালাতে কিন্তু আছে যেটা সেটাকে বলা হয় মালাবার উপকূল। তাহলে কেরালা যে উপকূল আছে সেটাকে মালাবার উপকূল বলা হয়। আচ্ছা দমন আর হচ্ছে গোয়া, দমন মহারাষ্ট্র গোয়া এর মধ্যে যে উপকূলটা আছে সেটাকে কিন্তু বলা হয় কোঙ্কণ উপকূল, ঠিক আছে। আচ্ছা করমণ্ডল উপকূল কোনটা? মেনলি তামিলনাড়ুর উপকূলকে বলা হয় করমণ্ডল উপকূল, ওকে। আর কর্ণাটকের যে উপকূল সেটাকে বলা হয় কানাড়া উপকূল। এইখানে কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট আছে, সেটাকেও মনে রাখবে। এই করমণ্ডল উপকূলে কিন্তু বছরে 2বার বৃষ্টিপাত হয়,
একটা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর জন্য বর্ষাকালে বৃষ্টিপাত হয়, আর শীতকালে রিট্রিটিং মনসুন বা যেটাকে বলছে উত্তর পূর্ব মৌসুমী বায়ু, সেটার জন্য কিন্তু এই করমণ্ডল উপকূল বা তামিলনাড়ু উপকূলে কিছুটা পরিমাণে বৃষ্টিপাত হয়ে থাকে। তো ভারতবর্ষে যদি বলে শীতকালে কোথায় বৃষ্টিপাত হয়, শীতকালে কিন্তু দুটো জায়গাতে বৃষ্টিপাত হয়, এটাকে মনে রাখতে হবে। একটা হচ্ছে করমণ্ডল উপকূল, সেটা কোথায়, তামিলনাড়ুতে, এবং আরেকটা হচ্ছে উত্তর পশ্চিম ভারত, বিশেষ করে পাঞ্জাব, হরিয়ানা, জম্মু কাশ্মীর এবং দিল্লির কিছুটা পার্ট, সেখানে কিন্তু শীতকালে সামান্য পরিমাণে বৃষ্টিপাত হয়। তো উত্তর এবং পশ্চিম যে রাজ্য বা উত্তর এবং পশ্চিম ভারতের যে অংশটা, সেখানে মেনলি যে বৃষ্টিপাতটা হয় সেটা কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার জন্য হয় বা ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের জন্য হয়। আর এই যে করমণ্ডল উপকূল, এই করমণ্ডল উপকূলে যে বৃষ্টিপাতটা হয় সেটা কিন্তু মেনলি হয় রিট্রিটিং মনসুনের জন্য বা উত্তর পূর্ব মৌসুমী বায়ুর জন্য, ঠিক আছে। আর এই যে মালাবার উপকূল, এই মালাবার উপকূলটা এখানে আছে ভারতের ম্যাপের ক্ষেত্রে, এই জায়গাটা হচ্ছে মালাবার উপকূল। এই মালাবার উপকূলে কী হয় বলতো, জুন মাসের প্রথম সপ্তাহ, মনে রাখবে জুন মাসের প্রথম সপ্তাহ এই মৌসুমী বায়ুর আরব সাগরীয় শাখা, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আরব সাগরীয় শাখা জলীয় বাষ্প নিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করতে গিয়ে এই বরাবর কি পশ্চিমঘাট পর্বত আছে, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে বাধাপ্রাপ্ত হয়ে এই মালাবার উপকূলে কিন্তু মুষলধারে বৃষ্টিপাত ঘটায়, সেটাকে কিন্তু বলা হয় ব্রাস্ট অফ মনসুন বলা হয়, ঠিক আছে। এটাকে কি বলা হয়, ব্রাস্ট অফ মনসুন বা মৌসুমী বিস্ফোরণ, ঠিক আছে। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ভারতের কোথায় প্রথম বৃষ্টিপাত হয়, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি উত্তর হয় জুন মাসের প্রথম সপ্তাহ, সেটা হচ্ছে কেরালার মালাবার উপকূল, ঠিক আছে। তবে আরেকটা জিনিস মনে রাখতে হবে, এইখানে আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু ভারতে 20 মে মৌসুমী বায়ু প্রথম প্রবেশ করে, ঠিক আছে। তাহলে সেখানে 20 মে মৌসুমী বায়ু প্রথম প্রবেশ করে, আর জুন মাসের প্রথম সপ্তাহে কিন্তু এইখানে কিন্তু মুষলধারে বৃষ্টিপাত হয়, এটাকে বলা হয় মৌসুমী বিস্ফোরণ। ওকে, আচ্ছা 23 নম্বর প্রশ্ন, আবু পাহাড়ের গুরু শিখর নিম্নের কোন পর্বত শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ, ঠিক আছে। তাহলে আবু পাহাড়ের যে গুরু শিখর সেটা কিন্তু মনে রাখবে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, ঠিক আছে। আচ্ছা সহ্যাদ্রি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, একটু আগেই বললাম আনাইমালাই পর্বতের আনাইমুদি, ঠিক আছে। আর পূর্বাচল হচ্ছে উত্তর পূর্ব যে রাজ্যগুলো আছে সেখানকার যে পাহাড় পর্বতগুলো আছে সেগুলোকে একসাথে বলা হয় পূর্বাচল। 24 নম্বর, মাজুলি বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ নিম্নের কোন রাজ্যে এটা অবস্থিত, মাজুলি কিন্তু আসামে অবস্থিত। মনে রাখবে আসামের যে মাজুলি আছে, মাজুলি কিন্তু একটা জেলা, ঠিক আছে। মাজুলি নিজস্ব কিন্তু একটা জেলা, সম্পূর্ণ নদীর চরের মধ্যে অবস্থিত, তাই এর চেয়ে বৃহত্তম নদীদ্বীপ বা নদী চর ভারতের মধ্যে সেটা কি, মাজুলি, ঠিক আছে। বলছি এটা কিন্তু একসময় বিশ্বেরও বৃহত্তম নদীদ্বীপ বা নদী চর ছিল, বাট এখন কিন্তু এটা বিশ্বের প্রথম বা দীর্ঘতম বা বৃহত্তম কিন্তু নদী চর বা নদীদ্বীপ নয়, এটা কিন্তু দ্বিতীয় বৃহত্তম কিন্তু নদীদ্বীপ অবস্থিত এখন, ঠিক আছে। আচ্ছা দাক্ষিণাত্য মালভূমি গঠিত হয়েছে, আচ্ছা দাক্ষিণাত্য মালভূমি তৈরি হয়েছে কোন সময়, তো দাক্ষিণাত্য মালভূমির মধ্যে দেখো কি বলছে, ধাওয়ার অগ্নুৎপাতের ফলে, মেসোজোয়িক অগ্নুৎপাতের ফলে, ক্রিটেশিয়াস অগ্নুৎপাতের ফলে। মনে রাখবে দাক্ষিণাত্য যে মালভূমি সেটা ক্রিটেশিয়াস অগ্নুৎপাতের ফলে, বিশেষ করে বিদার শ্রেণীর অগ্নুৎপাতের ফলে কিন্তু সেখানে, বিদার মানে হচ্ছে ভূপৃষ্ঠ ফেটে গিয়ে ভূগর্ভ থেকে ম্যাগমাগুলো বেরিয়ে এসে চারদিকে আস্তে 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 ছড়িয়ে পড়ে একটা মালভূমির মতো তৈরি করেছে, সেটাকে বলে দাক্ষিণাত্য মালভূমি। তাহলে কোন যুগ সেটা, ক্রিটেশিয়াস। কোন ধরনের অগ্নুৎপাত, বিদার অগ্নুৎপাত। কোন ধরনের শিলা দিয়ে তৈরি, সেটা হচ্ছে ব্যাসল্ট শিলা, ওকে। আর ব্যাসল্ট শিলা থেকে যে মাটিটা তৈরি হয় সেই মাটির নাম হচ্ছে রেগুর মাটি, সেই মাটির নাম কি, রেগুর মাটি। আর এই রেগুর মাটিতে কি চাষ ভালো হয় না, কার্পাস চাষ ভালো হয়, ওই জন্য রেগুর মাটিকে কি বলা হয়, কার্পাস মাটি বা ব্ল্যাক কটন সয়েলও কিন্তু বলা হয়ে থাকে, ওকে। দেখো 26 নম্বর যে প্রশ্নটা আছে, বলছে নিম্নের কোন রাজ্যের উপকূল সর্বাধিক। মনে রাখবে উপকূল রেখার সবচেয়ে বেশি যেটা আছে সেটা হচ্ছে গুজরাট রাজ্য 1 নম্বর, 2 নম্বর হবে অন্ধ্রপ্রদেশ, 3 নম্বর হবে তামিলনাড়ু, আর 4 নম্বর যেটা হবে সেটা হচ্ছে মহারাষ্ট্র। তো এইখানে কিন্তু কখনো কখনো গুজরাট অপশানে দেয়ই না, সবাই আমরা জানি যে গুজরাট রাজ্যের উপকূল রেখার সবচেয়ে বড়, গুজরাটকে কিন্তু দেখে মনে হবে না যে গুজরাট রাজ্যের উপকূল রেখার সবচেয়ে বড়, কেন বলো তো, গুজরাটে এই যে দেখো খাজগুলো আছে, এই খাজটাকে যদি তুমি সোজা করো তাহলে অনেকটা বড় হয়ে যাবে, ঠিক আছে। তাই গুজরাটের কিন্তু উপকূল রেখাটা সবচেয়ে বড়, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নম্বর কি আছে, অন্ধ্রপ্রদেশ, 3 নম্বর তামিলনাড়ু, 4 নম্বর কি আছে, মহারাষ্ট্র। কিন্তু এখানে দেখো গুজরাট যদি অপশান না থাকে তাহলে তার পরেরটা হবে অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ আছে, তাই উত্তর কী হবে, অন্ধ্রপ্রদেশ রাজ্যের উপকূল রেখা এখানে সবচেয়ে দীর্ঘ। 27 নম্বর, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে, ঠিক আছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে কে পৃথক করেছে, কত ডিগ্রি চ্যানেল, এটা মনে রাখবে 10 লাখ, এটা হচ্ছে 10 লাখ, এটা হচ্ছে লিটিল আন্দামান, আর শীত হচ্ছে কার নিকোবর। এখানে কি বলছে দেখো, আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে, তাহলে কি হবে না 10 ডিগ্রি চ্যানেল হবে। এটা ছবি এঁকে আরেকবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি, ঠিক
ঠিক আছে। এটা হচ্ছে ধরো আন্দামানের পার্ট, ঠিক আছে। এই আন্দামানের কিন্তু মেন পার্ট হচ্ছে দুটো, একটা হচ্ছে গ্রেট আন্দামান আর এদিকে আছে একটা লিটিল আন্দামান, ঠিক আছে। তাহলে গ্রেট আন্দামান আর একটা কী আছে, লিটিল আন্দামান আছে। আর এদিকে আছে হচ্ছে নিকোবর, নিকোবর হচ্ছে গ্রেট নিকোবর, আর এদিকে আছে ছোটো একটা কার নিকোবর, ঠিক আছে। তো এই ক্ষেত্রে মনে রাখবে এই যে যেটা আন্দামান, আন্দামানের আবার তিনটা পার্ট, এটা হচ্ছে নর্থ আন্দামান, এটা মিডিল আন্দামান, এটা হচ্ছে কি না সাউথ আন্দামান। আর এই টোটালটাকে কি বলছে, গ্রেট আন্দামান, ওকে। গ্রেট আন্দামান আর এটাকে কি বলছে, লিটিল আন্দামান। এই গ্রেট আন্দামান আর লিটিল আন্দামানের মাঝে একটা প্যাসেজ আছে, সেটাকে বলা হয় ডানকান প্যাসেজ, ডানকান প্যাসেজ, ঠিক আছে। তাহলে ডানকান প্যাসেজ কার কার মধ্যে আছে পরীক্ষায় যদি আসে, তাহলে গ্রেট আন্দামান আর হচ্ছে লিটিল আন্দামান, ঠিক আছে। আচ্ছা, এরপর যেটা দিয়েছে দেখো, প্রশ্ন দিয়েছে কিন্তু আন্দামান আর নিকোবর। তাহলে আন্দামান এই গোটাটাই হচ্ছে আন্দামান, এটা লিটিল আর এটা হচ্ছে গ্রেট, এর মাঝে হচ্ছে এখানে একটা তাহলে চ্যানেল থাকবে। তো এটা হচ্ছে যেহেতু নিকোবর, এটা হচ্ছে লিটিল নিকোবর আর এটা হচ্ছে আন্দামান। তো সূত্রটা কি 10 লাখ, এটা হচ্ছে লিটিল আন্দামান, তাহলে এটা হচ্ছে কি পান, আন্দামানের লিটিল পার্ট, লিটিল আন্দামান। আর এটা কি আছে, কার নিকোবর, এর মাঝে কি আছে 10 ডিগ্রি চ্যানেল, ওকে। তাহলে 10 ডিগ্রি চ্যানেলটা কি আছে, লিটিল আন্দামান আর কার নিকোবরের মধ্যে আছে। তাহলে লিটিল আন্দামান এটা আর কার নিকোবর এটা, ঠিক আছে। নিকোবরের দুটো পার্ট, এটা গ্রেট, এটা হচ্ছে কার, ওকে। এর মাঝে কি আছে 10 লাখ বা 10 ডিগ্রি চ্যানেল। আর গ্রেট আন্দামান আর লিটিল আন্দামানের মাঝে আছে কি, ডানকান প্যাসেজ, ঠিক আছে। 28 নম্বর যে প্রশ্নটা দিয়েছে, বলছে বাল্টারো হিমবাহ অবস্থিত। এটা অবশ্যই বাল্টারো, সিয়াচেন এবং তার সাথে সাথে ফেটচেঙ্কো, এগুলো প্রত্যেকটাই কোথায় আছে না কারাকোরাম পর্বতে আছে। আর কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে K2, এর উচ্চতা কত 8611 মিটার। আর এটাই হচ্ছে সমগ্র ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, ঠিক আছে। 29 নম্বর প্রশ্ন, ভারতের উপকূল রেখার আনুমানিক দৈর্ঘ্য কত। তো দুটো ডেটা মনে রাখবে, একটা হচ্ছে 6100 কিমি, ঠিক আছে, একটা হচ্ছে 7516.6 কিমি, আর একটা মনে রাখবে 15200 কিমি। এই তিনটা ডেটা কিন্তু অবশ্যই মনে রাখবে ভারতের উপকূল রেখা বা স্থলসীমানার গল্প যখনই আসবে। যদি পরীক্ষা আসে মূল ভূখণ্ডের তোমার উপকূল রেখার দৈর্ঘ্য কত, তাহলে কত হবে 6100 কিমি। তার মানে আমাদের এই যে ভারতের যে ম্যাপটা, ভারতের ম্যাপের ক্ষেত্রে কি হয়, এই যে এই গুজরাটের এখান থেকে শুরু হয়, এই যে কোটাটা পার্ট মূল ভূখণ্ড, এইখানে যে উপকূল রেখা সেটা কত 6100 কিমি। এর সাথে তুমি যখনই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জটাকে অ্যাড করবে, এদিকে হচ্ছে লাক্ষাদ্বীপটাকে অ্যাড করবে, তখন সেটা হয়ে যাবে 7516.6 কিমি। আর মোট উপকূল রেখা বলতে কিন্তু এই ডেটাটাকেই বোঝায় 7516.6 কিমি, ঠিক আছে। তাহলে এই প্রশ্ন যেটা, যে ভারতের উপকূল রেখার আনুমানিক দৈর্ঘ্য, তার মানে মোট দৈর্ঘ্যটাই ধরতে হবে, কত হবে 7516.6 কিমি। আরেকটা ডেটা দেখো বলেছি যে 15200 কিমি, এটা কি, এটা হচ্ছে ভারতের স্থল সীমানা, অর্থাৎ ভারতের যে প্রতিবেশী দেশগুলো আছে, 7টা প্রতিবেশী দেশ আছে যার সাথে ভারতের সীমানা টাচ করেছে, পাকিস্তান, আফগানিস্তান, তারপর তোমার হচ্ছে নেপাল, চীন, ভুটান, বাংলাদেশ, মায়ানমার। এই যে এই দেশগুলোর সাথে যে স্থল সীমানা, সেটার মোট দৈর্ঘ্য কত, সেটার মোট দৈর্ঘ্য কিন্তু 15200 কিলোমিটার। আর তার মধ্যে মনে রাখবে বাংলাদেশের সাথে কিন্তু ভারতের সীমারেখা সবচেয়ে বেশি। তাহলে কোন দেশের সাথে ভারতের সীমারেখার পরিমাণ সবচেয়ে বেশি, সেটা কিন্তু উত্তর হবে বাংলাদেশ, ওকে। 30 নম্বর প্রশ্ন আছে দেখো, ভারত চীন বাণিজ্য সীমান্ত নাথুলা পাস 44 বছর পর কিন্তু চালু হয়েছে। নাথুলা এবং জেলেপলা এই দুটো পাস কোথায় আছে, সিকিমে আছে। তাহলে এটার উত্তর কী হবে, এটি কোথায় অবস্থিত, এটার উত্তর হবে সিকিমে। 31, গারো, খাসি এবং নাগা পাহাড় অবস্থিত কোথায়। এই গারো, খাসি, নাগা, জয়ন্তিয়া এগুলো পাহাড় কিন্তু পূর্বাচলে অবস্থিত, পূর্বাচল শ্রেণীতে কিন্তু অবস্থিত, ঠিক আছে। 32 নম্বর, হিমালয়ের কোন অংশে পূর্ব পশ্চিমে বিস্তার সর্বাধিক, ঠিক আছে। তাহলে হিমালয়কে কিন্তু দৈর্ঘ্য বরাবর ভাগ করা হয়েছে তিনটা, ওকে। একটা হচ্ছে পশ্চিম হিমালয়, একটা মধ্য হিমালয়, আর একটা হচ্ছে পূর্ব হিমালয়। তো এর মধ্যে মধ্য হিমালয় যেটা, সেটা কিন্তু সবচেয়ে বেশি দীর্ঘ বা সবচেয়ে বেশি লম্বা। তো এটার উত্তর কী হবে, এটার উত্তর হবে মধ্য হিমালয়টা কোথায় আছে, নেপালে আছে, তাই এটাকে বলছে নেপালয়। তাহলে পূর্ব পশ্চিমে বিস্তার কোথায় বেশি, নেপাল হিমালয়ে। 33 নম্বর, পশ্চিম রাজস্থানে বালিয়ারি সৃষ্টির জন্য দায়ী। বালিয়ারি মেসলি পশ্চিম রাজস্থান বলেছে, আর পশ্চিম রাজস্থানে কি আছে, মরুভূমি আছে, তাই মরুভূমি হবে এটার সঠিক উত্তর। বা মরুভূমিতে কি হয় না, বায়ুর কাজ থাকে, তাই উত্তর হবে এ, বায়ুর কাজ। আচ্ছা, শালতোরা পর্বতশ্রেণী কোথায় অবস্থিত, মনে রাখবে শালতোরা পর্বতশ্রেণী কিন্তু এটা কিন্তু একটা কারাকোরামের অংশ, ওকে। চলো 35 নম্বর, ছোটনাগপুর মালভূমি গঠিত হয়েছে কোন শিলা দিয়ে। মনে রাখবে ছোটনাগপুর মালভূমি যেটা তৈরি হয়েছে, সেটা হচ্ছে আর্কিয়ান যুগের গ্রানাইট পাথর বা গ্রানাইট শিলা এবং নিস শিলা। গ্রানাইট শিলা যখন রূপান্তরিত হয় তখন সেটাকে বলা হয় নিস,
আর ব্যাসল্ট শিলা যখন রূপান্তরিত হয় তখন সেটাকে বলা হয় অ্যাম্ফিবোলাইট। ওকে, তো এই ক্ষেত্রে যেটা উত্তর হবে আর্কিয়ান। আর্কিয়ান মানে অনেক প্রাচীন যুগ, কিন্তু সেই প্রাচীন যুগের গ্রানাইট এবং নিস প্রভৃতি শিলা দিয়ে কিন্তু ছোটনাগপুর মালভূমিটা গঠিত হয়েছে। ঠিক আছে, আর ছোটনাগপুর মালভূমি কি না উপদ্বীপীয় মালভূমির একটা অংশ, আর এই অংশটা উপদ্বীপীয় মালভূমিটা কিন্তু ভারতের একটা প্রাচীনতম স্থিতিশীল ভূখণ্ড। 36 নম্বর প্রশ্ন চলো, বলছে ভারতের উচ্চতম শৃঙ্গ K2, এখানে কি হবে K2, K2টা কি নামে পরিচিত? মনে রাখবে K2টা গডউইন অস্টিন নামে পরিচিত। ওকে, গডউইন অস্টিন, এবং K2 পুরো নাম হচ্ছে কিং অফ কারাকোরাম, কারাকোরামের রাজা। ওকে, কারাকোরামের সর্বোচ্চ সিংহ হচ্ছে গডউইন অস্টিন বা K2। ওকে, 37 গঙ্গা নদীর সক্রিয় বদ্বীপ ভারতের কোন স্থানে রয়েছে? তাহলে গঙ্গা নদীর যে বদ্বীপ সেটা কিন্তু 3 ভাগে বিভক্ত, একটা হচ্ছে মৃতপ্রায় বদ্বীপ, একটা হচ্ছে পরিণত বদ্বীপ, আর একটা হচ্ছে সক্রিয় বদ্বীপ। তো সুন্দরবন যে পার্টটা আছে সাউথ এবং নর্থ 24 পরগনার যে অংশটা বদ্বীপ গঠনের কাজ এখনও চলছে, এখনও অনগোয়িং প্রসেস, সেটাকে আমরা কি বলবো না সক্রিয় বদ্বীপ বলবো। তো উত্তর কি হবে? এটার উত্তর হবে উত্তর আর দক্ষিণ 24 পরগনা। 38 নম্বর প্রশ্ন দেখো, বলছে ভারত ও মায়ানমারের মধ্যে ড্যাশ পর্বত শ্রেণী অবস্থিত। ওকে, আচ্ছা নামচা বারোয়া এটা তো হবে না, খাসি আছে মেঘালয় এটা হবে না, লুসাই পাহাড়, লুসাই পাহাড় কিন্তু কি না ভারত আর মায়ানমারের মধ্যে অবস্থিত। 39 নম্বর রোহিলখণ্ড অঞ্চলটি কোথায় অবস্থিত? বলছে গুজরাট সমভূমিতে না, আরাবলী পর্বতের পশ্চিম পাদদেশে না, বিহারে না, এটার উত্তর কী হবে? উত্তরপ্রদেশের উত্তরাঞ্চলে কিন্তু এই রোহিলখণ্ড ভূখণ্ডটি অবস্থিত। 40 নম্বর যে প্রশ্নটা দিয়েছে যে আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মনে রাখবে আন্দামান দ্বীপপুঞ্জের বা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে স্যাডেল পিক, এর উচ্চতা কত? 737 মিটার। তাহলে স্যাডেল পিকের সর্বোচ্চ উচ্চতা কত? 737 মিটার, এবং এটাই আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের কিন্তু সর্বোচ্চ শৃঙ্গ। ওকে, এবং এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু মনে রাখবে 9টি মোট ন্যাশনাল পার্ক আছে। ঠিক আছে, তো 9টি ন্যাশনাল পার্ক কোথায় আছে? আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে। তার মানে যতগুলো আমাদের ইউনিয়ন টেরিটরি আছে, কতগুলো ইউনিয়ন টেরিটরি আছে? 8টা। আর কতগুলো স্টেট আছে বর্তমানে? 28টা। তো এই 8টা ইউনিয়ন টেরিটরির মধ্যে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু সবচেয়ে বেশি ন্যাশনাল পার্ক অবস্থিত। ঠিক আছে, আচ্ছা ভারতের কাস্ট ভূমিরূপ গড়ে উঠেছে কোথায়? তো ভারতের অনেকগুলো জায়গাতে কিন্তু কাস্ট ভূমিরূপ আছে, যেমন বিহারের গুপ্তধাম গুহা, অন্ধ্রপ্রদেশের আরাকু উপত্যকা, ঠিক আছে, উত্তরাখণ্ডের সহস্রধারা, মেঘালয়ের চেরাপুঞ্জি এবং আমাদের পশ্চিমবঙ্গের বক্সা জয়ন্তী যে পাহাড় সেখানে কিন্তু কাস্ট ভূমিরূপ লক্ষ্য করা গেছে। তাহলে ভারতে কাস্ট ভূমিরূপ এর মধ্যে কোথায় আছে? বিহারের পূর্ণিয়া, এটা দিচ্ছে না, এটা দিচ্ছে না। তাহলে জলপাইগুড়ি জেলার হচ্ছে বক্সা ও জয়ন্তী পাহাড়ে ভারতের কিন্তু একটা উল্লেখযোগ্য কাস্ট অঞ্চল আছে। ভারত তথা এটা পশ্চিমবঙ্গেরও কিন্তু একটা উল্লেখযোগ্য কাস্ট অঞ্চল। আর এই বক্সা জয়ন্তী পাহাড়ে কিন্তু পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে। তাই পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থানের নাম কি? এটা যদি পরীক্ষায় আসে তারও কিন্তু উত্তর হবে বক্সা এবং জয়ন্তী পাহাড়। চলো 42 নম্বর যে প্রশ্নটা দিয়েছে দেখো, ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি। ঠিক আছে, তো ভারতে মনে রাখবো আগ্নেয়গিরি আছে মাত্র দুটো, একটা হচ্ছে ব্যারেন আর একটা হচ্ছে নারকন্ডাম। সেটা কোথায় আছে? আন্দামান দ্বীপপুঞ্জে আছে। তো তার মধ্যে যেটা ব্যারেনটা কিন্তু সক্রিয়, আর যেটা হচ্ছে নারকন্ডামটা কিন্তু একটা সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ। মনে থাকবে তোমাদের। 43 নম্বর যে প্রশ্নটা দিয়েছে, ভারতের নিম্নের কোন ধরনের ভূমিরূপের পরিমাণ সর্বাধিক? এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। মনে রাখবে গোটা ভারতের সমভূমির পরিমাণ কিন্তু আছে 43%, 43 পয়েন্ট সামথিং, বাট আমি রাউন্ড ফিগারে ধরলাম 43%। আচ্ছা, তারপর হচ্ছে মালভূমি মনে রাখবে ভারত আছে 27+, মানে 27%-এর একটু আশেপাশে। এরপর আছে পাহাড় আছে মনে রাখবে প্রায় 18%, 18%-এর একটু বেশি হয়। আর পর্বত আছে 10%, পর্বত কত আছে? 10%। তাহলে এই হচ্ছে গোটা ভারতবর্ষের কিন্তু ফিজিওগ্রাফিকের মধ্যে মালভূমি, সমভূমি, পাহাড় এবং পর্বত। এখানে যেটা প্রশ্ন দিয়েছে ভারতের নিম্নের কোন ধরনের ভূমিরূপের পরিমাণ সর্বাধিক, তাহলে উত্তর কী হবে? অবশ্যই হবে সমভূমি, এবং এটার পার্সেন্টেজ কত? 43। পাহাড় কত? 18%। ঠিক আছে, আচ্ছা পর্বত কত? 10%। আর মালভূমি কত? না 27%। এই হচ্ছে কিন্তু ভারতের ভূমিরূপের পরিমাণের পার্সেন্টেজ। ঠিক আছে, এই পার্সেন্টেজটা কিন্তু অবশ্যই মনে রাখবে, পরীক্ষাতে তোমাদের দিতে পারে। ওকে, 44 নম্বর প্রশ্ন দেখো, বলছে হিমালয় পর্বতের পাদদেশীয় অঞ্চলকে কি বলা হয়? মনে রাখবে হিমালয় পর্বতের পাদদেশীয় অঞ্চলকে কিন্তু বলা হয় শিবালিক। এবং হিমালয়ের যে উত্তর থেকে দক্ষিণের 4টা ভাগ আছে, 4টা ভাগের নামগুলোও কিন্তু মনে রাখবে। প্রথমে আছে দেখো ট্রান্স হিমালয়, তারপর আছে হিমাদ্রি হিমালয়, ঠিক আছে, তারপর আছে দেখবা হচ্ছে হিমাচল হিমালয়, আর লাস্টে হচ্ছে আউটার হিমালয়, বা এটাকে বলছে শিবালিক হিমালয় বলছে। এই হিমাচল হিমালয় এবং শিবালিক হিমালয়
এর মাঝে কিন্তু উপত্যকা আছে, সেই উপত্যকাকে বলা হয় দুন উপত্যকা। তাহলে দুন উপত্যকা কার কার মধ্যে আছে? হিমাচল হিমালয় আর শিবালিক হিমালয়ের মাঝে। ওকে। 45, নিম্নের কোনটি ভারতের আগ্নেয় দ্বীপ? একটু আগে বললাম দুটো আছে, একটা হচ্ছে ব্যারেন আর একটা হচ্ছে নারকন্ডাম। এখানে দেখো ব্যারেন অপশানটা দেয়নি, একটাই দিয়েছি, সেটা হচ্ছে নারকন্ডাম। তার উত্তর কী হবে? সি, নারকন্ডাম হবে এর সঠিক উত্তর। ওকে। 46 নম্বর প্রশ্ন দিয়েছে, দেখো মাউন্ট এভারেস্ট অবস্থান করছে, তো বলছে উপ হিমালয়ী অঞ্চল হিমাদ্রি হিমালয়। মনে রাখবে মাউন্ট এভারেস্ট কোথায় আছে? হিমাদ্রি হিমালয়। শুধু মাউন্ট এভারেস্ট না, পৃথিবীর যে উচ্চ যে শৃঙ্গগুলো বা হিমালয়ের যে উচ্চ শৃঙ্গগুলো সব কোথায় আছে? না হিমাদ্রি হিমালয়ে আছে। অন্নপূর্ণা, মা কালু, ঠিক আছে, মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা সব কোন হিমালয়ের মধ্যে পড়ছে? সবটাই কিন্তু হিমাদ্রি হিমালয়ের মধ্যে পড়ছে। আচ্ছা, প্যাটল্যান্ড কোথায় দেখা যায়? মনে রাখবে ছোটনাগপুর মালভূমি অঞ্চলের যে জায়গাগুলোর উচ্চতা একটু বেশি, একটু হাইটটা বেশি, সেই জায়গাগুলোকে বলা হয় প্যাটল্যান্ড বা পার্টল্যান্ড। তাহলে পার্টল্যান্ড কার অংশ? না, এটা কিন্তু ছোটনাগপুর মালভূমির একটা অংশ। ঠিক আছে। জেলেপ্লা, বানানটা একটু মিস্টেক আছে। জেলেপ্লা গিরিপথ কোথায় অবস্থিত? জেলেপ্লা নাথুলা দুটো কোথায় হবে? অবশ্যই সিকিমে হবে। 49 নম্বর, হিমালয়ের বেশিরভাগ উচ্চতাযুক্ত শৃঙ্গগুলি কোথায় অবস্থান করছে? আচ্ছা, মিডিল হিমালয়, ট্রান্স হিমালয়, আউটার হিমালয় না সেন্ট্রাল হিমালয়? হিমাদ্রি হিমালয়েরই আরেকটা নাম হচ্ছে সেন্ট্রাল হিমালয়, সেন্ট্রাল। ঠিক আছে, তাই এটাকে কি বলবো না, হিমালয়ের বেশিরভাগ উচ্চতাযুক্ত শৃঙ্গগুলি কোথায় আছে? সেন্ট্রাল হিমালয় বা হিমাদ্রি হিমালয়ে অবস্থান করছে। 50 নম্বর প্রশ্ন, দেখো পূর্বঘাট এবং পশ্চিমঘাট নির্ভের কোথায় মিলিত হয়েছে? তাহলে ভারতের ম্যাপের ক্ষেত্রে একটু আগেই বললাম, এটা হচ্ছে পশ্চিমঘাট পর্বত, এটা পূর্বঘাট পর্বত, এইখানে মিলিত হয়েছে, সেটার নাম কি? নীলগিরি পর্বত। এটাকে কিন্তু নীলগিরি পর্বত এসে মিলিত হয়েছে। সাতপুরা কি? এটা একটা স্তূপ পর্বত। বিন্দু কি? এটা একটা স্তূপ পর্বত। ঠিক আছে। আর যদি বলে পরীক্ষায় প্রশ্ন আসে ভারতের দক্ষিণতম পর্বতের নাম কি, সেটা কিন্তু হবে কার্ডামম। তাহলে এইখানে আছে কার্ডামম, এটা হচ্ছে কি? ভারতের দক্ষিণতম পর্বত শ্রেণী। ওকে, তাহলে কার্ডামম হচ্ছে ভারতের দক্ষিণতম পর্বত শ্রেণীর উদাহরণ। ঠিক আছে। আচ্ছা, ডেকান ট্রাপ কোন রাজ্যে দেখা যায় না? এটা না বলেছে। দেখো গুজরাটে দেখা যায়, মহারাষ্ট্রে দেখা যায়, কর্ণাটকেও দেখা যায়। তাহলে এইগুলো কিন্তু একটা উত্তর হবে না। দেখা যায় না কোথায়? সেটা হবে তামিলনাড়ু। তাহলে কোন রাজ্যে ডেকান ট্রাপ দেখা যায় না? তামিলনাড়ু রাজ্যে কিন্তু ডেকান ট্রাপের অবস্থান নেই। আবার বলে দিচ্ছি, এসএলএসটি জিওগ্রাফির জন্য আমরা কিন্তু মক টেস্ট ব্যাচ শুরু করেছি। তোমরা কেউ যদি মক টেস্ট নিতে চাও, মক টেস্ট ব্যাচে কেউ যদি অ্যাডমিশন নিতে চাও, তাহলে নিচে দেওয়া নাম্বার কিন্তু অবশ্যই যোগাযোগ করবে। আমি আমাদের শিডিউলটাও জানিয়ে দিব এবং তার সাথে সাথে কত ফিস সেটাও কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দিব। ওকে, এর জন্য অবশ্যই ফোন করতে হবে। প্রশ্ন আছে, দেখো ভারতের শীতল মরুভূমি, ভারতে একটা মরুভূমি আছে শীতল, একটা আছে উষ্ণ। তো উষ্ণ মরুভূমিটা হচ্ছে থর, আর শীতল মরুভূমির নাম কি? না লাদাখ। আর এই লাদাখের লেতে কিন্তু ভারতের মধ্যে সবচেয়ে কম পরিমাণ বৃষ্টিপাত হয়। আর লাদাখটা কিন্তু একটা কি? পর্বত বেষ্টিত মালভূমির উদাহরণ। এর উচ্চতা যদিও 5000 মিটারের বেশি, বাট সেটা চারদিকে কি? একটা পর্বত আছে আর মাঝখানে সমতল। ঠিক আছে, এবং একটা মালভূমি। ঠিক আছে, তাহলে এটা কি? একটা পর্বত বেষ্টিত মালভূমির উদাহরণ লাদাখ। ঠিক আছে। আচ্ছা, সিনটেক্সিয়াল বেন্ড কথাটি কিসের সাথে যুক্ত? মনে রাখবে হিমালয় পর্বত এদিকে কি? নাঙ্গা পর্বত থেকে এদিকে নামচা বরাবর সিংহ পর্যন্ত গিয়ে আবার দক্ষিণ দিকে এরকম চুলের কাটার মতো বাঁক নিয়েছে। ঠিক আছে, বাঁক নিয়ে চলে এসেছে। এই যে চুলের কাটার মতো যে বাঁক নিয়ে চলে এসেছে, এটাকে বলছে হয় সিনটেক্সিয়াল বেন্ড বা সিনটেক্সিয়াল বেন্ড বলা হচ্ছে এটাকে। তাহলে এটা কিসের সাথে যুক্ত? না, এটা কিন্তু হিমালয়ের সাথে যুক্ত, তাই হবে হিমালয়ের উৎপত্তির সঙ্গে সম্পর্কিত সিনটেক্সিয়াল বেন্ড শব্দটি। 54 নম্বর প্রশ্ন আছে, দেখো বলছে ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত পশ্চিম ঘাট পর্বত। এখানে ঘাট কথাটির অর্থ কী? মনে রাখবেন ঘাট কথাটির অর্থ হচ্ছে ফাঁক বা পথ। ঠিক আছে, যেমন থলঘাট, ভোরঘাট, পালঘাট, এগুলো কি? এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার একটা রাস্তা। তাই ঘাট শব্দের অর্থ কি? ফাঁক বা পথ। আর যদি বলে ডেকান ট্রাপের ট্রাপ শব্দের অর্থ কি? ওই ট্রাপ শব্দের অর্থ কিন্তু সিঁড়ি, সিঁড়ি মানে ধাপে ধাপে কিন্তু এটা নেমে গেছে। ওকে, তাহলে 55 নম্বর প্রশ্নটা ছিল নিম্নের কোন প্রণালী দ্বারা ভারতের মূল ভূখণ্ড রামেশ্বরম দ্বীপ থেকে পৃথক হয়েছে? তো এটার উত্তর কি হবে? এটার কিন্তু উত্তর হবে পাম্বাম চ্যানেল। ওকে। 56 নম্বর প্রশ্ন আছে, দেখো দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? তো দক্ষিণ ভারত বা তোমার হচ্ছে পশ্চিমঘাট পর্বত, এর যদি বলে সর্বোচ্চ শৃঙ্গ, তাহলে সেটা কিন্তু হবে আনাইমালাই পর্বতের আনাইমুদি। ঠিক আছে, এটা হবে সর্বোচ্চ শৃঙ্গ। ওকে। দোদাবেতা কার সর্বোচ্চ শৃঙ্গ? এটা কিন্তু নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোদাবেতা। ওকে। 57 নম্বর প্রশ্ন আছে, দেখো ভারতের কোন উপকূলে সর্বাধিক সংখ্যক লেগুন আছে? মনে রাখবে এই মালাবার উপকূল, এখানে কিন্তু সর্বাধিক সংখ্যক ছোট ছোট বা বড় বড় লেগুন কিন্তু আছে। নিম্নের কোন রাজ্যের উপকূল দীর্ঘতম? এখানে দেখো গুজরাট দিয়েছে, তাহলে গুজরাট হচ্ছে 1, অন্ধ্রপ্রদেশ হচ্ছে 2, তামিলনাড়ু হচ্ছে 3, আর মহারাষ্ট্র গিয়ে হচ্ছে 4। এই হচ্ছে সিকোয়েন্স, এটাকে কিন্তু মনে রাখতে হবে। তাহলে এখানে যেহেতু গুজরাট দিয়ে দিয়েছে, তাই এটার কি উত্তর হবে? গুজরাট হবে উপকূল রেখা এর হচ্ছে দীর্ঘতম।
59 নম্বর প্রশ্ন আছে, দেখো লাক্ষাদ্বীপ ও মিনিকয় দ্বীপকে পৃথক করেছে কত ডিগ্রি চ্যানেল। তো লাক্ষাদ্বীপ আর কি বলেছে, মিনিকয়। তো লাক্ষাদ্বীপ মিনিকয় মনে রাখবা 9 ml, 9 ml একটা জিনিস মনে রাখবা, একটু আগে বললাম 10 লাখ, আর একটা মনে রাখবা 8 mm। তো 10 লাখ মানে কি লিটিল আন্দামান আর কার নিকোবর, আর 9 ml মানে হচ্ছে মিনিকয় আর লাক্ষাদ্বীপ, যেটা হচ্ছে এখানে প্রশ্ন দিয়েছে যে মিনিকয় আর লাক্ষাদ্বীপের মধ্যে কত ডিগ্রি চ্যানেল হবে, তাহলে 9 ডিগ্রি চ্যানেল হবে, এটার উত্তর। আর 8 ডিগ্রি হচ্ছে 8 mm, মানে মিনিকয় আর মালদ্বীপ, ঠিক আছে। এই মিনিকয় এবং মালদ্বীপের মধ্যে কত ডিগ্রি চ্যানেল আছে, 8 ডিগ্রি চ্যানেল আছে। আজকে লাস্ট প্রশ্ন দেখো, লাক্ষাদ্বীপ হলো এক প্রকার, বলছে এটা হচ্ছে বেরিয়ার দ্বীপ, প্রবাল দ্বীপ, ফিঙ্গিন দ্বীপ না আগ্নেয় দ্বীপ। লাক্ষাদ্বীপ কিন্তু একটা কি প্রবাল দ্বীপ, লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপ এই দুটো হচ্ছে প্রবাল দ্বীপের উদাহরণ। তো যেহেতু ভারতের ভূগোল এই চ্যাপ্টারটা অনেকটাই বড়, তার মধ্যে ভারতের ফিজিওগ্রাফিক ডিভিশন 5টা ফিজিওগ্রাফিক ডিভিশন আছে। তো আজকে এখানে 60টা প্রশ্ন আলোচনা করলাম, পরের ভিডিওতে কিন্তু আমি আরও 60টা প্রশ্ন আলোচনা করব। তো তোমরা চ্যানেলটার সঙ্গে থাকবে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর অবশ্যই কমেন্ট করবে, ভালো খারাপ যাই হোক কমেন্ট করবে। কোনো প্রশ্ন ভুল মনে হলে সেটাও তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। কমেন্ট করলে আমরা কিনা অনেকটা মোটিভেশন পাই, ঠিক আছে, ভিডিও করার আগ্রহ পাই, তাই অবশ্যই কিন্তু ভিডিওতে কমেন্ট করবে।